সম্প্রতি বিশ্ব রাজনীতির অলিন্দে এমন একটি ফোনালাপ হয়েছে যার প্রতিটি শব্দ ছিল কূটনৈতিক বিস্ফোরকের মতো। একদিকে কলের ধারে ছিলেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা, অন্যদিকে ছিলেন এমন এক ব্যক্তি যার হাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ। কিন্তু এই ফোনালাপের পর যা ঘটল তা গোটা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোকে নতুন করে ভাবিয়ে তুলেছে। কি এমন কথা হলো সেই ফোনালাপে, আর কেন কল কাটার পরপরই এক পক্ষ সম্পূর্ণ ভিন্ন একটি গল্প বিশ্ববাসীকে শোনাতে শুরু করলো? আজকের এই বিশ্লেষণে আমরা সেই রহস্যের গভীরে প্রবেশ করব, যেখানে প্রকাশ্যে যা দেখা যাচ্ছে তার পেছনে লুকিয়ে রয়েছে এক ভয়াবহ বাস্তবতা। ভ্লাদিমির পুতিন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি ট্রাম্পকে বুঝিয়ে বলেছেন যে ইরানের বিরুদ্ধে যদি কোনো ধরনের ভুলবশত হামলা চালানো হয় এবং নতুন করে যুদ্ধ শুরু হয়, তবে পরিস্থিতি এমন দিকে এগিয়ে যাবে যা আর কারোর নিয়ন্ত্রণে আসবে না। পুতিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এ ভয়াবহ প্রতিক্রিয়া পুরো বিশ্বকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলবে এবং এর সবচেয়ে বেশি ক্ষতি হবে আমেরিকারই। কিন্তু এই মিষ্টি কিন্তু কড়া ভাষার সতর্কতার পর যা হলো তা ট্রাম্পের রাজনৈতিক ব্যক্তিত্বের এক অদ্ভুত প্রমাণ দিল। ট্রাম্প তার নিজস্ব মিডিয়ার প্ল্যাটফর্মে এসে পুতিনের কথাকে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করলেন। তিনি বললেন, পুতিনও চান না ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক। অর্থাৎ যে ব্যক্তি তাকে হামলা না করতে সতর্ক করেছেন, ট্রাম্প সেই কথাকেই নিজের পক্ষের দিকে যুক্তি হিসেবে ব্যবহার করলেন। এটি ট্রাম্পের একটি স্থায়ী চরিত্রগত বৈশিষ্ট্য, যেখানে তিনি সরাসরি কথা শুনতে পছন্দ করেন না এবং সেগুলোকে নিজের সুবিধা মতো ঘুরিয়ে পেঁচিয়ে নিজের লোকদের সামনে উপস্থাপন করেন। কিন্তু এখানে শেষ নয়, আসল রহস্য একটু গভীরে। একটি প্রশ্ন আমাদের ঘুরপাক খাচ্ছে, আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর হামলার জন্য মূল যুক্তিটি কোথা থেকে পেয়েছিল? সেই যুক্তি তৈরি করে দিয়েছিল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর প্রধান। 12 দিনের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে তিনি বিশ্ববাসীকে জানিয়েছিলেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এবং যে কোনো মুহূর্তে পরীক্ষা চালাতে পারে। আমেরিকা ও ইসরায়েল ঠিক এই বক্তব্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রচুর শোরগোল করে এবং ইরান বোমাবর্ষণ শুরু করে। কিন্তু যখন যুদ্ধ বিপজ্জনক পর্যায়ে পৌঁছলো এবং ইরানের পাল্টা আঘাতে তারা হিমশিম খেতে শুরু করলো, ঠিক তখনই IAEA এর প্রধান হঠাৎ করে নিজের কথা থেকে বেরিয়ে এসে বললেন তাদের কাছে ইরানের সেই দাবির কোনো প্রমাণ নেই। অর্থাৎ যুদ্ধের প্রায় 12 দিন পর তিনি বুঝতে পারলেন যে তার দেওয়া তথ্য ভুল ছিল। কিন্তু আজ আর সেই একই ব্যক্তি নতুন করে দাবি তুলছেন যে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্পাহানে থাকতে পারে। একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে এখানে প্রশ্ন জাগে, এটা কি IAEA এর প্রধান নিজের মেধার অভাব, নাকি পেছন থেকে কোনো শক্তিশালী পক্ষ তাকে দিয়ে এই বিবৃতি দেওয়াচ্ছে যাতে নতুন করে বিশ্ববাসীকে ইরান নিয়ে ভয় দেখানো যায়? এর মাধ্যমে যদি আবার কোনো হামলার পরিস্থিতি তৈরি হয়, তবে তার দায় কে নেবে? এই রাজনৈতিক নাটকের পেছনে যে বাস্তবতা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তা এখন সরাসরি আমাদের চোখের সামনে ভেসে উঠছে। বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি সৌদি আরামকো হঠাৎ করেই তাদের LPG রপ্তানি আগামী 4 মাসের জন্য স্থগিত করে দিয়েছে। এর অর্থ হলো আগামী কয়েক মাস বিশ্ববাজারে জ্বালানি তেলের এক বিশাল সংকট দেখা দেবে। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এটি একটি চরম অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ইতিমধ্যেই ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $120 ছুঁয়ে গেছে, যা ইতিহাসের একটি বিরল ঘটনা। ইরানের নেতারা আগে থেকে বলে আসছিলেন যে শত্রুরা যতই চেষ্টা করুক না কেন তেলের দাম বাড়বেই এবং আজ সেটি বাস্তবে রূপ নিচ্ছে। কিন্তু এই অর্থনৈতিক সংকটের মাঝে আমেরিকার সামরিক অবস্থান নিয়ে যে তথ্য বেরিয়ে এসেছে তা সত্যি চমকপ্রদ। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন সরকারকে রিপোর্ট দিচ্ছে যে তাদের কাছে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর মতো পর্যাপ্ত অস্ত্রশস্ত্র নেই। বিশ্বের শীর্ষ নেতারাও ইতিমধ্যে আমেরিকার এই অভাবনীয় দুর্বলতাকে নিয়ে কথা বলতে শুরু করেছেন, আর মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে যে তা এই গোয়েন্দার তথ্যেরই প্রমাণ। মধ্যপ্রাচ্যের মোতায়েন থাকা আমেরিকার অন্যতম বৃহত্তর বিমান বাহিনীর রণতরী USS জেরাল্ড আর ফোর্ড সেখান থেকে সরে এখন নিজের দেশে ফিরে গেছে। একটি সুপার পাওয়ার যখন যুদ্ধের হুমকি দিচ্ছে, তখন তার সবচেয়ে শক্তিশালী নৌবহর পেছনে ঘটে আসার মানে কি? এটি কি একটি পরিষ্কার সংকেত যা আমেরিকা আর ইরানের সাথে সরাসরি সামরিক সংঘাতে জড়াচ্ছে না? এমনকি পরিস্থিতি এতটাই নাজুক হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্পকে এখন বড় বড় তেল কোম্পানির মালিকদের সাথে বসে তাদের শান্ত করার চেষ্টা
চেষ্টা করা হচ্ছে। যেহেতু সরাসরি যুদ্ধের সফলতা আসেনি, তাই এখন আমেরিকা এবং ইসরায়েল পরোক্ষ উপায়ে নতুন করে খেলায় মেতেছে। ইরানের ভেতরে হঠাৎ করে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা বেড়ে গেছে, কয়েকজন পুলিশের সদস্য নিহত হয়েছেন। এটি কি ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা, নাকি বাইরে থেকে টাকা এবং অস্ত্র দিয়ে চালানো হচ্ছে, সেই প্রশ্ন এখন সবার মনে। কিন্তু ইরানের সামরিক বাহিনীর আইআরজিসির জবাবে কোনো কমতি দেখা যায়নি। তাদের একজন শীর্ষ কমান্ডার সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখন পর্যন্ত যা দেখানো হচ্ছে তা আসলে একটি ছোট ঝলক মাত্র। তিনি আরও জানিয়েছেন যে আগামীতে যদি কোনো আঘাত আসে, তবে তারা এমন নতুন অস্ত্র ব্যবহার করবে যা তাদের শত্রুর দরজায় গিয়ে পৌঁছবে এবং যা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। এই পরিস্থিতি এখনো শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে ইউরোপেও। জার্মানি, যা ঐতিহ্যগতভাবে আমেরিকার একজন ঘনিষ্ঠ মিত্র, তারা এখন আর আমেরিকার পাশে দাঁড়াচ্ছে না। জার্মানির অর্থমন্ত্রী সরাসরি মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছেন যে এই যুদ্ধটা আসলে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত রাগ এবং ক্ষোভ থেকে শুরু হয়েছে, যার কারণে পুরো বিশ্বের অর্থনীতি নড়বড় হয়ে গেছে। জার্মান নিজে এখন জ্বালানি সংকট, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক মন্দার মুখোমুখি হচ্ছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইরানের সাথে যদি কোনো চুক্তি হয়, তবে তাদের মধ্যে পারমাণবিক কর্মসূচি নয়, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রোগ্রামও অন্তর্ভুক্ত করতে হবে। ইরান খুব ভালো করে জানেন যে তাদের ক্ষেপণাস্ত্র শক্তি একমাত্র কারণ যার জন্য আজও তার স্বাধীনভাবে দাঁড়িয়ে রয়েছে। ইসরায়েল ও আমেরিকা যদি ইরানের এই ক্ষেপণাস্ত্র শক্তি না থাকে, তবে তারা অনেক আগেই ইরানকে একটি গাজা বানিয়ে দিত। তাই ইরান কোনোভাবেই তাদের প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আফসোস করবে না। এটি এখন একটি সুনির্দিষ্ট বাস্তবতা। আমেরিকার অভ্যন্তরে এখন চরম হতাশা বিরাজ করছে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর একটি নতুন রিপোর্ট স্বীকার করা হয়েছে যে এই যুদ্ধের পর ইরানের আইআরজিসি পুরো দেশের নিয়ন্ত্রণ আরও শক্তিশালীভাবে নিজের হাতে নিয়ে নিয়েছে। আয়াতুল্লাহ খামেনির উপর হামলার মাধ্যমে আমেরিকা ও ইসরায়েল মূলত নিজেদের পায়ে নিজেরাই কুড়োল মেরেছে। তারা ভেবেছিল যে এই হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করা যাবে, কিন্তু বাস্তবতা হলো এই হামলার কারণেই ইরানের সাধারণ মানুষ এবং সামরিক বাহিনী ঐক্যবদ্ধ হয়েছে। এখন আমেরিকা অবশেষে স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই 12 দিনের যুদ্ধে তাদের প্রায় $25 বিলিয়ন খরচ হয়ে গেছে, যার কোনো সুফল পাওয়া যায়নি।